আসসালামু আলাইকুম। আজকে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার এভিডেন্স অ্যাক্টের প্রথম ক্লাস। আমরা আজকে একটু ফিলিভিত্তিক একটু দেখি যে কোন বিষয়গুলো আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে, সে বিষয়টা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমরা বিগত বছরের বার বিজিএস এর যত প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওখানে কি আসছে আমরা এগুলো শুনবো, একবার দেখবো। এরপরে আমরা যে যে বিষয়গুলো মনে রাখা দরকার সেই বিষয়গুলো আমরা নিজস্ব টেকনিকে মনে রাখার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর আমাদের প্রাইভেট কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে আমাদের এমস্টেট ল একাডেমি পেজে ইনবক্স করলেই আপনাকে স্বল্প মূল্যে কিভাবে ভালো প্রস্তুতি করানো যায় সেভাবে কোর্সটি সাজানো আছে। আশা করি আপনারা উপকৃত হবেন। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এভিডেন্স অ্যাক্ট এটা 1850 স্যার হেনরি মেইন প্রথম ড্রাফট করেন এবং 1871 জেমস স্টিফেন সাক্ষ্য আইনটা প্রণয়ন করেন। পরে 1872 যে এভিডেন্স একটা এটাই সাক্ষ্য আইনটা একটা পদ্ধতিগত আইন। এটি 1872 সালের 1 নং আইন। মোট ধারা আছে 167টি, মোট খণ্ড আছে 3টি, মোট অধ্যায় আছে 11টি। এটি কার্যকর হয় 1872 সালের 1 সেপ্টেম্বর। এগুলো আপনারা জানেন। এটি ধারা 1-এ যদি আমরা দেখি সংক্ষিপ্ত শিরোনাম, অর্থাৎ এটি 1872 সালের সাক্ষ্য আইন নামে অভিহিত। ইহা সারা বাংলাদেশ ব্যাপী কার্যকর বা প্রযোজ্য হবে। এটি দেওয়ানি আদালতে কার্যকর হইতে পারে, এটা ফৌজদারি আদালতে কার্যকর হবে। ঠিক আছে, এরপরে হলো আপনার প্রযোজ্য হবে না কোথায়, এটা আর্মি অ্যাক্ট 1942, এয়ারফোর্স অ্যাক্ট 1953, তারপরে নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, প্রশাসনিক ট্রাইব্যুনাল, সালিসি আদালতে বা মধ্যস্থতাকারী এর ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। এরপর দেখেন ধারা 3-এ কি বলতেছে, এটা সংশোধিত, অর্থাৎ সাক্ষ্য আইনের 3 ধারায় বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে। দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনের 3 ধারার মতে লিখিত কোনো কিছুকে দলিল বলে। 2022 সালের 20 নভেম্বর সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে দলিল বলতে লিখিত দলিলের পাশাপাশি সকল ডিজিটাল রেকর্ডকেও বুঝিয়েছে। এরপরে সংশোধনের পর বর্তমানে সকল ডিজিটাল রেকর্ড দলিলের অন্তর্ভুক্ত হবে। পরে অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি অথবা ফেসবুক লাইভ, ইউটিউব ভিডিও সকল কিছু দলিলের সংজ্ঞায় পড়বে। এরপরে আমরা দেখি যে বিচার্য বিষয়ের সংজ্ঞা, প্রাসঙ্গিক বিষয়ের সংজ্ঞা, আমরা দেখি ফ্যাক্ট বা ঘটনার সংজ্ঞা, কোনগুলো প্রুফ নট প্রুফ, এগুলোর সংজ্ঞা আমরা দেখি। এরপরে ধারা আমরা 4-এ দেখেছি সাক্ষ্য আইনের 4 ধারায় অনুমানের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা অনুমানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন মে ফ্রিজিউম, আদালত অনুমান করতে পারে, এটাকে বলা হয় মে ফ্রিজিউম। এই ধারাগুলো হলো 73-এর ক, 86, 87, 88, 88 ক, 89 ক, 90, 90 ক, 114, এগুলো বিশেষ করে মে ফ্রিজিউম। আর শেল ফ্রিজিউম তো জানেন। আর কনক্লুসিভ প্রুফ আমরা 41, 112। তাহলে দুটা জায়গা যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ কনক্লুসিভ প্রুফ চূড়ান্ত প্রমাণ এবং মে ফ্রিজিউমের যে কিছু ধারা সেগুলো যদি আমরা মনে রাখতে পারি, বাকিগুলো হলো শেল ফ্রিজিউম। এগুলো একবার দেখে নিলেই হবে, সামনে বিস্তারিত আলোচনা আছে। এরপরে দেখেন আমরা একটু 5 ধারাটা দেখবো, আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। 5 ধারাতে বলা আছে, আমরা মনে রাখার কৌশল প্রাথমিক বিদ্যালয় আমরা নাম শুনেছি। প্রাথমিক থেকে আমরা পড়াফোড়া আকার নিই, আর বড় শিখের বি থেকে আমরা বড় শিখের বি নিই, বিচার্য থেকে বড় শিখের বি নিই। তাইলে আমরা কি বলতে পারি, এই যে আমরা প্রাসঙ্গিক বিষয় যেগুলো বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক সেগুলোতে সাক্ষ্য দেওয়া যাবে। একদম সাক্ষ্য আইনের 6 থেকে 55 ধারায় বর্ণিত এই বিষয়গুলো আছে। এরপরে দেখেন 6 ধারাতে বলা আছে যে যে সকল ঘটনা একই কাজের অংশ তা প্রাসঙ্গিক। 6 ধারাকে রের জ্যেষ্ঠা নীতিও বলা হয়। এবং আমরা 6 ধারাটা অর্থাৎ একই সেম ট্রানজাকশনও বলতে পারেন। আমরা উদাহরণের দিকে এখন আর যাব না, আমরা এখন রিটেন ক্লাস করছি, আমরা ছোট করে বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। এরপরে দেখেন 7-এ বলা আছে আপনি কিভাবে মনে রাখবেন 7টা। এখানে 3টা শব্দ আছে, যেমন আমি মনে রাখি ওসিই, ওসি দিয়ে মনে রাখি, ওকেশন, কজ, ইফেক্ট। ঠিক আছে, অর্থাৎ 7 ধারায় কি বলা আছে, যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম ইত্যাদি সৃষ্টি করবে সেগুলো প্রাসঙ্গিক।
এরপরে দেখেন ৮ ধারাতে আমরা কিভাবে মনে রাখি, আমি মনে রাখি এমফিসি, অর্থাৎ যদি আমরা রূপকথে বলি মডেল ফেনাল কোড, তাইলে এম দিয়ে আমরা মোটিভ বলতে পারি, পি দিয়ে প্রিপারেশন বলতে পারি, সি দিয়ে কন্ডাক্ট বলতে পারি, অর্থাৎ উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী পরবর্তী আচরণ কি হবে, প্রাসঙ্গিক হবে। তাইলে আপনাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ মনে রাখার জন্য। সারাদিন পড়লেন অথচ মনে রাখতে পারলেন না, তাইলে কিন্তু আপনি আলটিমেটলি সাকসেস হইতে পারেন নাই। হ্যাঁ, পড়ার কৌশল, পড়ার টেকনিক, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি ভালো করার জন্য। এরপরে আমরা ৯ ধারাটা কিভাবে মনে রাখি, আমরা টিআইপি দিয়ে মনে রাখি, যদিও টিআইপির কথা এখানে বলা নাই, তারপরও আমরা এই বিষয়টা দিয়ে মনে রাখার চেষ্টা করি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড দিয়ে, অর্থাৎ একটি ঘটনা প্রমাণের জন্য আরেকটি ঘটনার প্রয়োজন হয়, তখন সেটা প্রাসঙ্গিক হয়। এটা আমরা মিস্টার ভিনের একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। এরপরে হলো আমরা দেখব ১০-এ বলা আছে কমন ডিজাইন অথবা অভিন্ন অভিপ্রায় বা ষড়যন্ত্রকারীর কথা বা কাজ প্রাসঙ্গিক। এই যে ক্রিমিনাল কনস্পাইরেসি বা কমন ইন্টেনশনের মতো এই বিষয়গুলো এখানে আছে, এটা দিয়েই মনে রাখতে পারেন। ১১-তে আমরা মনে রাখবো ফিলি অফ এলিভাই, যদিও এই বিষয়টা এখানে বলা নাই, বাট কোনো ঘটনার কেউ যদি আমি ওই দিন ছিলাম না এরকম এরকম কোনো কিছু প্রমাণ করতে চায়, তাহলে তাকেই প্রমাণ করতে হয়, যেটা সাক্ষ্য আইনে ১০৩ ধারায় প্রমাণ করতে হয় সে অন্যত্র ছিল। ঠিক আছে, আমরা ধারা ১২তে দেখব ক্ষতিপূরণের মোকদ্দমার যে বিষয়টা, কিভাবে ক্ষতিপূরণ আপনার নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো। আমরা ১৩তে কাস্টমসের দেখব বিভিন্ন প্রথা, এগুলো আমরা দেখব। আমরা ১৪তে দেখব শারীরিক মানসিক অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাও প্রাসঙ্গিক হইতে পারে। আমরা দেখব আকস্মিক বা ইচ্ছাকৃত এই প্রশ্নে যে সকল ঘটনার প্রভাব থাকে সেগুলো প্রাসঙ্গিক। ১৬তে হলো কোর্স অফ বিজনেস, অর্থাৎ কাজের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করাও প্রাসঙ্গিক। ১৭ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্বীকৃতির বলা আছে, স্বীকৃতির সঙ্গে এখানে দেওয়া হয়েছে স্বীকৃতি মৌখিক অথবা লিখিত একটা দুইভাবেই বা ডিজিটাল রেকর্ডের মাধ্যমে দেওয়া যায়। এটা ২০২২ সালের ২০ নভেম্বর এটা সংশোধিত হয়ে ডিজিটাল রেকর্ডটা অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আমরা দেখব ১৮তে এখানে কিছু শ্রেণীর ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক হয়, সেগুলো আমরা বিস্তারিত যখন প্রশ্ন করব সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। ১৯ স্ট্রেঞ্জার আগন্তুকের স্বীকৃতিও প্রাসঙ্গিক হয়, যেখানে তাদের স্বার্থ থাকে, এটা আমরা এজেন্ট মালিক দিয়ে এটা উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করছিলাম। ২০ও সেম, অর্থাৎ থার্ড পার্টিকে যদি আমি রেফার করি, যার স্বীকৃতি ওই ওনার স্বীকৃতিটাই তখন প্রাসঙ্গিক হবে, যদি আমি থার্ড কোনো পার্টিকে রেফার করি যে উনি আমার সকল গল্প ওনার জানা আছে ওইরকম। এরপরে বলতেছে যে ২১ ধারাতে বলতেছে যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ থেকে স্বীকার করা হয় এটা তার বিরুদ্ধে প্রমাণিত হইতে পারে, তবে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা লিখিত ক্লাসে বিস্তারিত আলোচনা করব আরো সামনে ডিটেলসে। এরপরে হলো ২২টাও সংশোধিত, অর্থাৎ আমরা যেটা দেখেছি কখনো কখনো দালালিক সাক্ষ্য সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না, সেটা আমরা কোথায় দেখেছি, ৫৯-এ দেখেছি, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। অর্থাৎ যখন মাধ্যমিক সাক্ষ্য প্রদান করার অধিকার আছে অথবা দলিলের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে, তখন আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। এরপরে হলো দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি প্রাসঙ্গিক, এখানে কিছু সত্তর মাধ্যমে হইতে পারে এবং সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এরপরে দেখেন ৩১-এ বলা আছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে যথেষ্ট বাধা সৃষ্টি করে, সেটি স্টপেলের মতো। এরপরে আমরা একটু দোষ স্বীকারোক্তির বিষয়গুলো দেখিনি, দোষ স্বীকারোক্তি আসলে কিভাবে করা হয়। এই এটা বিশেষ করে প্রাথমিকভাবে স্বীকারোক্তি বা কনফেশন হতে পারে দুই প্রকার, এটা হলো ইনকালপেটরি কনফেশন, এটা হলো এক্সকালপেটরি। হ্যাঁ, অর্থাৎ নিজেকে জড়িয়ে অপরাধ স্বীকার করলে সেটা ইনকালপেটরি কনফেশন বলে, আর নিজেকে না জড়িয়ে যখন দোষ স্বীকার করা হয় তাকে এক্সকালপেটরি কনফেশন বলা হয় বা স্বীকারোক্তি বলা হয়। এরপরে সেটা হইতে পারে আবার দুপ্রকার, সেটা জুডিশিয়ালে হইতে পারে, আর যেটা ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার, আর যেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হইতে পারে, যেটা অন্য অন্য ব্যক্তির নিকট আসামি দোষ স্বীকার করার যে বিষয়টা। এরপরে দেখেন আমরা ২৪ মনে রাখবো, আইটিপি দিয়ে মনে রাখার চেষ্টা করব, অর্থাৎ ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস। এই যে বিষয়গুলো প্রলোভন, ভয়, ওয়াদার মাধ্যমে কোনো স্বীকারোক্তি নিলে সেটা গ্রহণযোগ্য হয় না। আমরা ২৫ দেখবো পুলিশের কাছে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না, এটাই আমরা মনে রাখবো। ২৬-এ হলো আমরা ম্যাজিস্ট্রেটের নিকট কোনো স্বীকারোক্তি দিলে সেটা প্রাসঙ্গিক হবে। ২৭-এ আলামত উদ্ধার, পুলিশ যেটুকুন আলামত উদ্ধার করবেন সেইটুকুন প্রাসঙ্গিক হবে। আর ২৪-এর অপোজিট হলো ২৮, এই যে ভয়ভীতি প্রলোভন, অর্থাৎ আইটিপি অপসারণের পর প্রলোভন, ভয়ভীতি এগুলো অপসারণ হওয়ার পর বিষয়টাই হলো প্রাসঙ্গিক হবে। তাইলে আমরা ২৪-এর বিপরীত ২৮ দিয়ে মনে রাখার চেষ্টা করব। আমরা ২৯ দেখবো যেসব ক্ষেত্রে স্বীকারোক্তি প্রাসঙ্গিক তা হলো গোপনীয়তা রক্ষায়, অর্থাৎ এখানে মনে রাখার আমরা একটা টিপস দিয়েছি, যে বললাম যে অমাগো প্রবাহ, অর্থাৎ অসতর্ক ভাবে করলে মাতাল অবস্থায় গোপন রাখার প্রতিশ্রুতির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে বা যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় সেই প্রশ্নের উত্তরে স্বীকৃতি, এই বিষয়গুলো। আর ৩০ আমরা জানি সহ আসামি দোষ স্বীকার প্রাসঙ্গিক, তবে এখানে এটা এখন আরো আদার্স
133 বা 114 বিতে, 114 বিতে বলতেছে যে এটা করপোরেটেড হইতে হয়, না হলে সহ আসামি দোষ স্বীকার প্রাসঙ্গিক হয় না এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত থাকে। এখন এই বিষয়গুলো হয়, হ্যাঁ, এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব রিটেনে যখন আমরা প্রশ্ন করব তখন। এরপরে 32-এ দেখেন, আমরা 32-এ বলতেছে যে 4 শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি প্রাসঙ্গিক হয়, অর্থাৎ এরা ব্যতিক্রম। এদের এদের 32-এ বলতেছে এখানে হেয়ারসি এভিডেন্স নেওয়া যায়, শূন্য সাক্ষ্য দেওয়া যায়, এমনিতেই শূন্য সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কিন্তু তাইলে আপনার হলো আপনাকে কি করতে হবে, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট হইতে হয়, কিন্তু এখানে শূন্য সাক্ষ্য দেওয়ার একটা বিধান আছে 32-33-এ, সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে 4 শ্রেণীর ব্যক্তি এবং এগুলো আমরা খুবই টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করছি, যেমন ডিপ দিয়ে, বা যদি আমরা মনে রাখি ডেথ বা এক্সপেন্স, ইনক্যাপাবল, নট ফাউন্ড, এই যে এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করছি। এরপর 8টা শ্রেণীর যারা আছে এদেরকে, এই ব্যক্তিগুলোকেও আমরা খুব টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করছি, যেমন আমি এখানে ডিব্যাক বা ইডিসিএস দিয়ে আমরা পুরো 8টা বিষয় মনে রাখার চেষ্টা করছি। এগুলো আমরা পরবর্তীতে প্রাইভেট ক্লাসে বিস্তারিত আলোচনা করব কোন টেকনিকে। আশা করছি আমরা এইভাবেই পুরো পুরো এভিডেন্স একটাকে আমরা খুব সংক্ষেপে, খুব টেকনিক্যালি আমরা মনে রাখার চেষ্টা করেছি। ইনশাল্লাহ যারা প্রাইভেট ক্লাসে ভর্তি হবেন আমরা পুরো ডিটেলস আলোচনা করব। এখন আমরা লিখিত ক্লাসের জন্য বিগত সনের বার বিজিএস প্রশ্ন কি আসছে সেগুলো দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। ঠিক আছে, যদি সম্ভব হয় টাকা নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা খুব স্বল্প খরচে ভর্তি হইতে পারবেন ইনশাল্লাহ। আমি আমার পক্ষ থেকে হেল্প করার চেষ্টা করব এবং টেকনিক্যালি কিভাবে আইনগুলো মনে রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের কোর্স চলছে, প্রত্যেক দিন রাত 9:30 থেকে আমাদের ক্লাস চলমান আছে, আপনারা চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এখন আমরা চলে যাই লিখিত বার বিজিএসে কি প্রশ্ন আসছে সেই বিষয়গুলো আলোচনায়। আমরা একটু প্রথম প্রশ্নটা একটু দেখি, যেখানে বলছে প্রুভড, ডিসপ্রুভড, প্রুভড, ডিসপ্রুভড এবং নট প্রুভড সংজ্ঞায়িত করুন। এটা বিজিএস পরীক্ষা 2018-তে আসছে। সাক্ষ্য আইন 1872 অনুযায়ী সাক্ষ্য মিথ্যা প্রমাণিত, এর সংজ্ঞা দাও, এগুলো বিষয় দেখেন। বিচারিক কার্যধারায় ব্যবহৃত সাক্ষ্য বলতে ঘটনা, প্রমাণিক সাক্ষ্য এবং দলিলাদি যেগুলো অনুসন্ধানাধীন কোনো বিষয়ে প্রমাণ বা মিথ্যা প্রমাণ করতে আইনগতভাবে গ্রহণ করা যেতে পারে। এরপর দেখেন সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। এটি এভিডেন্স, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2022, অর্থাৎ 3 ধারায় এভিডেন্সের সংজ্ঞা সাবক্লোজ 2 বা সাবক্লোজ 3 সন্নিবেশিত করে শরীর সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য, হ্যাঁ, ফিজিক্যাল অর ফরেন্সিক এভিডেন্সকে সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সুতরাং সংশোধিত আইন অনুসারে সাক্ষ্য সংজ্ঞা নিম্নরূপ হবে: বিচার বা অনুসন্ধান সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোন সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয় বা সাক্ষ্য কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই বিবৃতি হলো সাক্ষ্য। এসব বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে। আদালতের নিরীক্ষার বা পরিদর্শনের জন্য যেসব দলিল উপস্থাপন করা হয় এই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। এরপর দেখেন, প্রতিষ্ঠা করে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধ এবং ভুক্তভোগীর মধ্যে বা অপরাধ এবং অপরাধীর মধ্যকার কোনো সংযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠা করে, কোনো ঘটনা প্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে। সুতরাং 3 ধারা অনুসারে সাক্ষ্য বলতে আদালতের নিকট দাখিলকৃত দালিলিক সাক্ষ্য এবং আদালতের নিকট বর্ণিত মৌখিক সাক্ষ্যকে বোঝায়। তাহলে প্রমাণিত অর্থ হলো কোনো বিষয়ের অস্তিত্ব নিশ্চিত করা বা কোনো বিষয়ের অস্তিত্ব এতটাই সম্ভাব্য যে একজন বিচক্ষণ ব্যক্তি সেটার অস্তিত্ব অনুমান করে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোনো বিষয় প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থিত সকল বিষয় বিবেচনা করে। আদালত আদালত সেটার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে। 2 নম্বর হলো আদালত সেটার অস্তিত্ব এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব আছে এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। প্রমাণিত অর্থ হলো সাক্ষীর সাক্ষ্য দ্বারা প্রমাণ করা বা সাক্ষ্যর পাশাপাশি আদালতের নিকট উপস্থিত বিষয়ের সমূহ দ্বারা প্রমাণ করা বা এমনকি সাক্ষ্য ব্যতীত কোনো বিষয় প্রমাণিত হিসাবে গণ্য করা। সাক্ষী সাক্ষ্য ধারা যে সর্বদা কোনো বিষয় প্রমাণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা সাক্ষ্য আইনের কোথাও বলা হয়নি। কোনো
কোনো বিষয় প্রমাণিত বা প্রমাণিত না সেটা নির্ধারণ করতে আদালত শুধুমাত্র যে সাক্ষ্য বিবেচনা করবে তা নয়, বরং আদালতের নিকট উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করবে। কোনো বিষয় প্রমাণ করার অনেকগুলো পন্থার মধ্যে সাক্ষ্য একটা পন্থা। কোনো বিষয় প্রমাণিত বা প্রমাণিত নয় সে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে আদালত সাক্ষ্যর পাশাপাশি উহার নিকট উপস্থাপিত অন্যান্য বিষয় বিবেচনা করবে। যেমন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির বক্তব্য বা ১৬৪ ধারায় আসামির দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনের ৩ ধারা অনুসারে কোনো সাক্ষ্য নয়, কিন্তু আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত বা প্রমাণিত নয় সেটা সিদ্ধান্ত নিতে আদালত ৩৪২ ধারার বক্তব্য বা ১৬৪ ধারায় আসামির দোষ স্বীকারোক্তি বিবেচনায় নিতে পারে। অন্যদিকে এমন অনেক বিষয় আছে যেগুলো সাক্ষ্য দ্বারা প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং আদালত এমন বিষয়সমূহ সর্বদা প্রমাণিত হিসেবে বিবেচনা করবে। যেমন পক্ষগণ কর্তৃক স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ ৫৬ ও ৫৮ ধারা অনুসারে এমন কোনো স্বীকৃত বিষয় প্রমাণিত হিসেবে গণ্য হবে বা বিচারিক দৃষ্টিগোচর বিষয়সমূহ সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নেই, বরং এমন বিষয়সমূহ আদালত ৫৬-৫৭ ধারা অনুসারে সর্বদা প্রমাণিত হিসাবে গণ্য হবে। এখন আমরা দেখব মিথ্যা প্রমাণিত কোনগুলো ডিসপ্রুভ। কোন বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে আদালত সেটার অস্তিত্ব বিশ্বাস করে না, বা আদালত সেটার অস্তিত্ব নেই বলে এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব নেই এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। এই ক্ষেত্রে কোর্ট তার নিকটে দাখিলকৃত ঘটনাবলীর বিশ্লেষণে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আলোচ্য ঘটনার কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ উক্ত ক্ষেত্রে আদালত সেটাকে মিথ্যা বলে প্রমাণিত গণ্য করে। ডিসপ্রুভ মূলত ফলসের সমতুল্য। ডিসপ্রুভ বলতে মিথ্যা বিষয়কে বোঝায়, প্রমাণিত নয়। নট প্রুফ কি? কোনো ঘটনা যখন প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কোনোটাই হয় না তখন সেটা প্রমাণিত নয় হিসাবে গণ্য হবে। অর্থাৎ যখন সত্য ঘটনা সত্য বলে প্রমাণিত হয়নি, বা যখন মিথ্যা ঘটনা মিথ্যা বলেও প্রমাণিত হয়নি, বা কোনো ঘটনার যে অস্তিত্ব আছে বা নেই তাও প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে এটা প্রমাণিত নয়, নট প্রুফ বলে গণ্য হবে। আমরা উদাহরণটা একটু দেখি। গাড়ি চুরির মামলায় চোরের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সে গাড়ির ইঞ্জিন, রং ইত্যাদি পরিবর্তন করেছে এবং নতুন মালিকের নামে গাড়িটি নিবন্ধন করেছে, কিন্তু ইঞ্জিন ও গাড়ির রংকে পরিবর্তন করেছিল সেই বিষয়ে কোনো সাক্ষ্য ছিল না। সুতরাং বিষয়টি আসামির বিরুদ্ধে প্রমাণিত বলা যায় না, বরং প্রমাণিত নয় বলা যায়। বা কোনো পক্ষ কর্তৃক জমাকৃত টেপ রেকর্ডিং এর সত্যতা, রেকর্ড করা স্থান এবং সময় সম্পর্কে কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণ না করার কারণে উক্ত টেপ রেকর্ডিং আইন অনুসারে প্রমাণিত নয় হিসাবে আদালত সিদ্ধান্ত প্রদান করে। বাটোয়ারা মোকদ্দমার বাদী পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেন। আদালত অভিমত ব্যক্ত করেন যে উক্ত প্রতিবেদন দেওয়ানি মোকদ্দমার সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নয়। আদালত এই অভিমত দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে আইনসঙ্গত কি উত্তরের সপক্ষে সংশ্লিষ্ট বিধান উল্লেখে যুক্তি দিন। এটি বার কাউন্সিল পরীক্ষা 2023-এ আসছে। তাইলে আমরা কি দেখলাম? বাটোয়ারা মোকদ্দমায় বাদী পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেন। আদালত অভিমত ব্যক্ত করেন যে উক্ত প্রতিবেদন দেওয়ানি মোকদ্দমায় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নয়। আদালত এই অভিমত দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে আইনসঙ্গত কি উত্তরের সপক্ষে সংশ্লিষ্ট বিধান উল্লেখে যুক্তি দিন। গুরুত্বপূর্ণ, আদালতের অভিমত আইনসঙ্গত না। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দেওয়ানি মোকদ্দমার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না মর্মে আদালতের অভিমত আইনসঙ্গত না। সংশ্লিষ্ট বিধান দি এভিডেন্স অ্যামেন্ডমেন্ট হয়েছে 2022 ধারা এভিডেন্স অ্যাক্ট 1872 সংশোধন করে ডিএনএ কে 3 ধারার সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 ধারা অনুসারে ডিএনএ ফরেনসিক সাক্ষ্য মর্মে গণ্য হবে যদি এটা কোনো ঘটনা প্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে। সুতরাং 3 ধারা অনুসারে কোনো ঘটনা প্রমাণ করতে
মিথ্যা প্রমাণ করতে ডিএনএ কে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। সুতরাং দি এভিডেন্স অ্যাক্ট 1872-এর 3 ধারা অনুসারে বাটোয়ারা মোকদ্দমার বাদী পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষা যে প্রতিবেদন দাখিল করেছে সেটা দেওয়ানি মোকদ্দমায় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে এটা দেওয়ানি মোকদ্দমায় সাক্ষ্য হিসাবেই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। এরপর দেখেন দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে দলিলের সংজ্ঞাধীন 2019-এ আসছে বিজিএস পরীক্ষা। এরপর দেখেন দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী দলিলের সংজ্ঞাধীন বার কাউন্সিল 2020-এও আসছে। দলিল বলতে কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়কে বোঝায়। কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা 3 ধারায় উল্লেখিত পন্থায় প্রকাশিত বা বর্ণিত হয়। শর্তসমূহ: 3 ধারা অনুসারে কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে। উক্ত বিষয় উক্ত পদার্থের উপর প্রকাশ বা বর্ণনা করা হয়েছে কোনো সংখ্যা বা চিহ্নের সাহায্যে উক্ত পন্থাসমূহের একাধিক পন্থায়। তাহলে উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্য উক্ত পন্থাসমূহ ব্যবহার করার অভিপ্রায় ছিল বা ব্যবহৃত হতে পারে। 3 ধারায় পদার্থ দলিলের সংজ্ঞায় সকল গুরুত্বপূর্ণ পদার্থ অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর লিখার মাধ্যমে বা প্রচলিত ছাপ বা চিহ্নের অন্য কোনো ধরন দ্বারা মানুষের চিন্তা বর্ণনা করা হয়। লিখিত যে কোনো জিনিস দলিল, মুদ্রিত, লিথোগ্রাফকৃত, ফটোগ্রাফকৃত সমস্ত শব্দই দলিল। কোনো বই, মানচিত্র বা পরিকল্পনা দলিল। কোনো ধাতুখণ্ড বা প্রস্তর খণ্ডের উপর কিছু খোদাই করা হলে তা দলিল। কিন্তু কোনো ব্যঙ্গচিত্র দলিল। দি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 এর 87 ধারা অনুসারে ইলেকট্রনিক মেশিন বা প্রযুক্তি দ্বারা প্রস্তুতকৃত বা সৃজিত যে কোনো বিষয় দলিল হিসাবে গণ্য হবে যখন পক্ষগণ আদালতের নিকট লিখিত আকারে কোনো বিবৃতি প্রদান করে এবং সেটা স্বাক্ষর করে। এমন স্বাক্ষরিত বিবৃতি দলিলের সংজ্ঞায় অন্তর্ভুক্ত। অনুরূপভাবে এবিভি 22 ধারা, যেটা সংশোধিত হয়ে 2022 ধারা, ইলেকট্রনিক বা ডিজিটাল পন্থায় যেমন কম্পিউটার, স্মৃতি, সেলফোন, ভিডিও বা সিসিটিভি দিয়ে ধারণকৃত রেকর্ড সমূহ দলিলের অন্তর্ভুক্ত হবে। সুতরাং কম্পিউটারে প্রস্তুতকৃত যে কোনো লেখা, সিসিটিভির ভিডিও বা মোবাইলে ধারণকৃত ছবি বা ভিডিও, ওয়েবসাইটে প্রকাশিত গ্যাজেট ইত্যাদি ডিজিটাল রেকর্ড মর্মে গণ্য হবে এবং এগুলো সাক্ষ্য আইন অনুসারে দলিলে অন্তর্ভুক্ত হবে। আমরা একটু দেখি 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ব্যতিক্রম সহ ধারণাটি দি এভিডেন্স অ্যাক্ট 1872 এর আলোকে ব্যাখ্যা করুন। 16 বিজিএস পরীক্ষা 2023-এ আসছিল। দেখেন দ্বারা সাইডে বলা আছে কি, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। সাক্ষ্য আইনের 60 ধারা বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ বলতে বোঝায় যে বিষয় দেখা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি দেখেছে বলে দাবি করে। আবার যে বিষয় শোনা যায় সে বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি শুনেছে যদি এটা এমন কোনো ঘটনা হয় যেটা অন্য যে কোনো ইন্দ্রিয় সেন্স দ্বারা অনুভবযোগ্য হয়, তাহলে এটা অবশ্যই সেই সাক্ষীর সাক্ষ্য হবে যে দাবি করে সে যে উক্ত ইন্দ্রিয় সেন্স দ্বারা ঘটনাটি অনুভব করেছিল। যদি ঘটনাটি কোনো মতামতকে উল্লেখ করে বা উক্ত মতামতের কারণসমূহকে উল্লেখ করে, তাহলে এমন ব্যক্তির সাক্ষ্য হতে হবে যে উক্ত কারণসমূহ উপর ভিত্তি করে মতামত দিয়েছে। এবার আমরা একটু ব্যতিক্রমটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই নীতির ব্যতিক্রম হলো কতিপয় ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও তথা শোনা সাক্ষ্য হলেও উক্ত শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে।
নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও তথা শ্রুত সাক্ষ্য হলেও উক্ত সাক্ষ্য গ্রহণীয় হতে পারে। 1 নম্বরে কি বলছে, স্বীকৃতি এবং দোষস্বীকারোক্তি শ্রুত সাক্ষ্যর ব্যতিক্রম। তারপরে হচ্ছে হলো সাক্ষ্য আইনের 32 ধারায় উল্লেখিত কতিপয় প্রেক্ষাপটে মৃত ব্যক্তি বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি কর্তৃক প্রদত্ত কোনো বিবৃতির ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য গ্রহণীয় হবে। যেমন মৃত্যুকালীন ঘোষণা। আমরা একটা ডিএলআর দেখি, আবুল কাশেম বনাম রাষ্ট্র 42 ডিএলআর 385। খলিল হত্যা মামলায় সাক্ষী জানায় যে অভিযুক্ত যে রিক্সা ভ্যান ভাড়া করছিল এবং ভিকটিম খলিলকে যশোরে নিয়ে গিয়েছিল সেটা সে দেখেনি, কিন্তু সে ভিকটিম খলিলের নিকট হতে শুনছিল যে অভিযুক্ত ভ্যান ভাড়া করছিল এবং তাকে যশোরে নিয়ে গিয়েছিল। যদিও সাক্ষীর স্বাক্ষর এই অংশ শ্রুত সাক্ষ্য, এটা সাক্ষ্য আইনের 32 দ্বারা গ্রহণীয়, কারণ এটা সেই সকল পরিস্থিতি বর্ণনা করেছে যা ভিকটিম খলিলের মৃত্যু ঘটায়। এরপরে দেখেন, সাক্ষ্য আইনের 6 ধারায় উল্লেখিত রেস গ্যাসটি বা রেস জ্যেষ্ঠ নীতির ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক। মৃত বা সাক্ষী হিসেবে তলব করা যায় না এমন ব্যক্তি কর্তৃক পূর্বে প্রদত্ত সাক্ষ্য 33 ধারা 33-এ সেটাও প্রাসঙ্গিক। মৃত বা সাক্ষী হিসাবে তলব করা যায় না এমন ব্যক্তি কর্তৃক পূর্বে প্রদত্ত সাক্ষ্য যদি দিয়ে থাকে সেটাও 33 ধারাতে প্রাসঙ্গিক। তারপরে হচ্ছে হলো সরকারি নথি বা রেজিস্ট্রিতে উল্লেখিত বিবরণ বা সরকারি নথিতে উল্লেখিত বিবৃতি, যেটা ধারা 74 ইত্যাদি ক্ষেত্র শ্রুত সাক্ষ্য গ্রহণীয় হবে। এরপরে দেখেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। শ্রুত সাক্ষ্য বলতে কি বুঝেন? শ্রুত সাক্ষ্য আদালতে কি গ্রহণীয়? আলোচনা করুন। তাহলে শ্রুত সাক্ষ্য বলতে কি বুঝো? শ্রুত সাক্ষ্য আদালতে কি গ্রহণীয়? তাহলে আমরা ইতিমধ্যে শ্রুত সাক্ষ্য কি জিনিস সেটা আমরা জানি। শ্রুত সাক্ষ্য হলো এমন সাক্ষ্য যা সাক্ষী কোনো তৃতীয় ব্যক্তির নিকট হতে জানতে পেরেছে। এটা এমন সাক্ষ্য যে বিষয়ে সাক্ষী ব্যক্তিগতভাবে অবগত না, বা যে বিরোধীয় বিষয় সম্পর্কে সাক্ষীর ব্যক্তিগত জানা শোনা নেই। সাক্ষী যে সাক্ষ্য তার নিজের শারীরিক ইন্দ্রিয় সমূহ দিয়ে পর্যবেক্ষণ করার মাধ্যমে অবগত হয়নি বা নিজে শুনেনি বা দেখেনি, বরং সে যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছে সেটা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে শুনেছে, এমন সাক্ষ্য শ্রুত সাক্ষ্য নামে পরিচিত। শোনা সাক্ষ্য কোনো সাক্ষীর নিজস্ব সাক্ষ্য না, বরং সে অন্যর নিকট হতে সে সাক্ষ্য শুনেছে, সে সাক্ষ্য হলো শোনা সাক্ষ্য। স্টেফেন এর মতে শোনা সাক্ষ্য বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কখনো কখনো শোনা সাক্ষ্য বলতে অন্যের নিকট হতে শোনা বিষয়ে সাক্ষীর সাক্ষ্য বোঝায়। কখনো কখনো এটা বলতে সাক্ষী কর্তৃক এমন ঘোষণাকে বোঝায় যা অন্যর নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাক্ষী দিয়ে থাকে। কখনো কখনো এটাকে অপ্রাসঙ্গিক এর সমার্থক হিসেবে বিবেচনা করা হয়। যেমন ক কর্তৃক ক্ষয়ের ঘড়ি চুরির ঘটনায় গ নিজে চোখে দেখতে পায়, উক্ত ঘ উক্ত ঘটনা গয়ের নিকট হতে জানতে পারে। এখন ঘ এর সাক্ষ্য শ্রুত সাক্ষ্য মর্মে গণ্য হবে। তাহলে আমরা বিষয়টা বুঝেছি। এরপর দেখেন, শ্রুত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কি আছে। আইনে নিষ্পত্তিকৃত নীতি হলো শ্রুত সাক্ষ্য গ্রহণীয় নয়, তবে কতিপয় ব্যতিক্রম ক্ষেত্রে এমন সাক্ষ্য গ্রহণীয় হতে পারে। যেমন শ্রুত সাক্ষ্য যখন গ্রহণীয় নয়, নিছক শ্রুত সাক্ষ্য কোনো সাক্ষ্য নয়, এমন সাক্ষ্যর কোনো ভিত্তি নেই। যেহেতু সাক্ষ্য আইনের 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। যেহেতু শ্রুত সাক্ষ্য কোনো প্রত্যক্ষ সাক্ষ্য নয়, বরং অন্যর নিকট থেকে শোনা ভিত্তিতে সাক্ষ্য, যেহেতু এমন সাক্ষ্য বিচারে গ্রহণীয় হতে পারে না। আমরা কি দেখলাম? আব্দুল কাদের বনাম রাষ্ট্র 60 ডিএলআর 208 457, যে ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য নিছক শ্রুত সাক্ষ্য, সেক্ষেত্রে মামলাটি সাক্ষীবিহীন মামলায় পরিণত হয়। শুধুমাত্র শ্রুত সাক্ষ্যর ভিত্তিতে আপিলকারী আসামিকে দণ্ডিত করা যায় না, কারণ শ্রুত সাক্ষ্যর কোনো ভিত্তি নেই এবং এই কারণে আদালত শ্রুত সাক্ষ্যর উপর নির্ভর করতে পারে না। হোসেন বনাম রাষ্ট্র 56 ডিএলআর এডি 2004 215 মামলায় বলা হয়েছে এটি নিষ্পত্তিকৃত এমন যে শ্রুত সাক্ষ্য দণ্ডের ভিত্তি হতে পারে না। শ্রুত সাক্ষ্য যখন গ্রহণীয়, যদিও আইনে শ্রুত সাক্ষ্য গ্রহণীয় না, তবে কিছু ক্ষেত্রে গ্রহণীয় হইতে পারে। সেটা হলো স্বীকৃত বা দোষ স্বীকারোক্তি শ্রুত সাক্ষ্যর ব্যতিক্রম।
এবং সাক্ষ্য আইনের 32 ধারায় উল্লেখিত কতিপয় প্রেক্ষাপটে মৃত ব্যক্তি বা যাকে খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি কর্তৃক কোনো বিবৃতির ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য গ্রহণীয় হবে, যেমন মৃত্যুকালীন ঘোষণা। এটা আমরা অলরেডি এই ডিএলআরটাও ইতিমধ্যে পড়েছি। সাক্ষ্য আইনে 6 ধারায় রেস গেস্টি বা রেস জেস্টা নীতির ক্ষেত্রেও শ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক। এবং আরেকটা হচ্ছে হলো যেটা মৃত বা সাক্ষী হিসেবে তলব করা যায় না এমন ব্যক্তি কর্তৃক পূর্বে প্রদত্ত সাক্ষ্য, যেটা সাক্ষ্য আইনের 33 ধারাতে এবং সরকারি নথি বা রেজিস্ট্রিতে উল্লেখিত বিবরণ বা সরকারি নথিতে উল্লেখিত বিবৃতি, যেটা 74 ধারাতে বলা আছে, সেক্ষেত্রে শ্রুত সাক্ষ্য গ্রহণীয় হবে। এরপরে আমরা চলে যাই 6 নং প্রশ্নে চলে যাই। দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী দলিলের সংজ্ঞাধীন, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন, বার কাউন্সিলস পরীক্ষা 2020-এ আসছে, খুব গুরুত্বপূর্ণ। দলিলের সংজ্ঞা আমরা ইতিমধ্যে দেখেছি, যেটা 3 ধারায় উল্লেখিত পন্থায় প্রকাশিত বা 3 ধারাতে বর্ণনা করা আছে। যেমন 3 ধারাতে কি শর্ত দিয়েছে? কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে, কোনো অক্ষর বা সংখ্যা বা চিহ্নের সাহায্যে হতে হবে, বা উক্ত পন্থাসমূহের একাধিক পন্থায় হইতে পারে, বা উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্যে উক্ত বিষয়সমূহ ব্যবহার করার অভিপ্রায় ছিল তা ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা দেখলাম মোটামুটি এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 87 ধারা অনুসারে হইতে পারে, এবং যেটা নতুন করে সাক্ষ্য আইনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধিত হয়েছে 2022-এ। এই যে ডিজিটাল রেকর্ডের সকল বিষয়গুলো কি হইতে পারে, সকল বিষয়গুলো আপনার দলিলের মধ্যে পড়তে পারে। এরপরে আমরা একটু দেখি দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি। দলিলের বিষয়বস্তু বা বিবরণ প্রমাণের পদ্ধতি সাক্ষ্য আইনের 61, 64, 65 ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখি প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করে প্রমাণ। সাক্ষ্য আইনের 61 ধারায় দলিলের বিবরণ বা বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি আলোচনা করা হয়েছে। 61 ধারায় বিধান করা হয়েছে যে কোনো দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। 61 ধারাতে এই দুভাবে প্রমাণ করা যেতে পারে। এরপরে দেখেন প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। এখানে একটু জোর দিয়েছে যে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণের পদ্ধতি, অর্থাৎ সাক্ষ্য আইনের 64 ধারায় বর্ণনা করা হয়েছে যে উল্লেখিত ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। তাহলে 64 ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে কোন দলিলের মূল বা প্রাথমিক দলিলের অস্তিত্ব থাকে উক্ত ক্ষেত্রে এমন দলিলের বিবরণ অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। তাহলে আবার এর ব্যতিক্রমটা দেখেন, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ ধারা 65-তে বলেছে, যেটা 61 এবং 64 দ্বারা একত্র করলে এটা সুস্পষ্ট যে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় প্রমাণ করতে হবে, এবং শুধুমাত্র 65 ধারায় 7টি ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় প্রমাণ করা যেতে পারে। এই বিষয়গুলো আমরা মনে রাখতে হবে যে যদি মূল দলিলটি যে ব্যক্তি বিরুদ্ধে প্রমাণ করা হবে তার দখলে থাকলে, এমন কোন ব্যক্তির দখলে আছে যে নাগালের বাইরে, এবং এমন কোন ব্যক্তির দখলে আছে যে আদালতের প্রক্রিয়ার বাইরে, এবং এমন কোন ব্যক্তির দখলে যে উক্ত দলিলটি উপস্থাপন করতে বাধ্য কিন্তু 66 ধারায় তাকে নোটিশ দেওয়ার পরও দলিলটি উত্থাপন করেনি। এরপরে হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে মূল দলিলটি প্রমাণ করতে হবে সেই ব্যক্তি তার প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করলে, অথবা মূল দলিলটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যে ক্ষেত্রে মূল দলিলটি সহজে হস্তান্তরযোগ্য হবে না, যে ক্ষেত্রে মূল দলিলটি সরকারি দলিল, যে ক্ষেত্রে মূল দলিলের প্রত্যায়িত নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে, এবং যে সকল দলিল আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক না। এই যে 7টি ক্ষেত্রে কি করা যাবে, আপনার মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে। এরপরে আমরা 7 নং প্রশ্নটা একটু দেখি, সেকেন্ডারি এভিডেন্স কি। এটা আমরা অলরেডি মাধ্যমিক সাক্ষ্য বলতে যেটা বুঝাই আমরা যে দলিল সম্পর্কে সেকেন্ডারি এভিডেন্স কি গ্রহণযোগ্য, দি এভিডেন্স অ্যাক্ট 1872-এর প্রাসঙ্গিক ধারা সহ আলোচনা করুন। বিজিএস পরীক্ষা 2015-তে আসছে। দলিলের সংজ্ঞা, ইতিমধ্যে আমরা দলিলের সংজ্ঞা বিস্তারিত পড়ে ফেলেছি। অক্ষর, সংজ্ঞা, চিহ্ন বা উক্ত কি আছে পন্থা সময়ের একাধিক কোনো পন্থায়, অথবা যেগুলো হচ্ছে হলো আপনার হলো বিভিন্ন ডিজিটালের যে নতুন করে অ্যামেন্ডমেন্ট নিয়ে ডিজিটালের সিস্টেমের মাধ্যমে, অথবা দি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006-এর 87 ধারায় যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো দলিল হিসাবে গণ্য হবে।
এরপরে দেখেন মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্সটা কি, এটা 63 ধারায় বলা হয়েছে। সেকেন্ডারি এভিডেন্স বলতে আসলে এখানে 5টা বিষয় আছে। সেটা হলো কোনো দলিলের প্রত্যায়িত নকল বা প্রতিলিপি, এবং মূল দলিল বা যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো দলিলের প্রতিলিপি, মূল দলিল হতে মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুতকৃত অবিকল প্রতিলিপি, বা যে পক্ষ দলিল সম্পাদন করেনি তার বিরুদ্ধে কোনো দলিলের সঙ্গে হুবহু মিল আছে এমন কোনো দলিল, এবং যে ব্যক্তি নিজে দলিলটি দেখেছে এবং দলিলের বিবরণ সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আমরা মনে রাখার কৌশল আছে, আমরা প্রাইভেট ক্লাসে মনে রাখার কৌশলটাও ইনশাআল্লাহ রূপকথে আলোচনা করব, যেন আপনারা সহজে মনে রাখতে পারেন। এরপরে দেখেন 65-তে এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। 7টি ব্যতিক্রম দিয়ে কখন এটা গ্রহণযোগ্য হবে, হ্যাঁ, অর্থাৎ মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় প্রমাণ করা যেতে পারে। এই যে 7টি ব্যতিক্রম আছে এগুলো হইলে করা যেতে পারে, সেটা আমরা ইতিমধ্যে দেখেছি, আর পড়ার দরকার নেই। এরপরে আমরা 8 নং প্রশ্নে চলে যাই। সরকারি দলিল কোনগুলি? আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখে বর্ণনা করুন। প্রাইভেট ডকুমেন্ট কোনগুলি? আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখে বর্ণনা করুন। রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল কি? পাবলিক ডকুমেন্ট। বার কাউন্সিল পরীক্ষা 2003 আসছে। গুরুত্বপূর্ণ আছে। সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল এবং 75 ধারায় বেসরকারি দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 74 ধারায় পাবলিক ডকুমেন্টস, 74 ধারা অনুসারে নিম্নলিখিত দলিলগুলো সরকারি দলিল। তাহলে আমরা কি দেখি, যে দলিলগুলো কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, হ্যাঁ, বা কার্য বা কার্যের রেকর্ড, বা সরকারি প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনালের, বিদেশি রাষ্ট্রের বা কমনওয়েলথের, বা বাংলাদেশের যে কোনো অংশের আইনসভার বিচার বিভাগের বা শাসন বিভাগের বা সরকারি কর্মকর্তার কার্য বা কার্যের রেকর্ড সরকারি দলিল। এগুলো হচ্ছে সরকারি দলিল, যেগুলো কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, যেখানে কার্য বা কার্যের রেকর্ড সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, অথবা, হ্যাঁ, বিদেশি রাষ্ট্র বা কমনওয়েলথের বা বাংলাদেশের যে কোনো অংশের আইনসভার বিচার বিভাগের, শাসন বিভাগের বা সরকারি কর্মকর্তার কার্য বা কার্যের রেকর্ড হচ্ছে সরকারি দলিল। এরপরে দেখি বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড। সরকারি দলিল হলো সরকারি দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তা কর্তৃক তৈরিকৃত দলিল বা নথি। 74 ধারার মূল কথা হলো, কোনো দলিল তখনই সরকারি দলিল বলে গণ্য হবে যদি উক্ত দলিল সরকারি কর্মকর্তার কার্যের রেকর্ড হয়, যেমন মামলার রায়, ডিক্রি ইত্যাদি সরকারি দলিল, কারণ এগুলো সরকারি কর্মকর্তার কাজের ফলাফল। কোনো দলিল সরকারি অফিসে রাখা হয়েছে শুধুমাত্র এই কারণে উক্ত দলিলকে সরকারি দলিল বলে গণ্য করা যাবে না। আর্জি বা লিখিত জবাব আদালতে দলিলের দাখিলের পর ইহা নিবন্ধিত নথিভুক্ত করা হলে তখন তা সরকারি দলিল বলে গণ্য হবে। কিন্তু 74-এর 2 ধারা অনুযায়ী বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। যেমন বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা সরকারি দলিল। সরকারি দলিলের উদাহরণ: কতিপয় সরকারি দলিল হলো নিবন্ধিত বিক্রয় দলিল, ভোটার তালিকা, রাজস্ব বিবরণী, খতিয়ান, সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম ও মৃত্যু সনদ, চার্জ শিট, ম্যাজিস্ট্রেট কর্তৃক সিআর 64 দ্বারা লিপিবদ্ধ কোনো স্বীকারোক্তিমূলক বক্তব্য, ওয়ারেন্ট, সমন ইত্যাদি। এরপরে আমরা একটু দেখি বেসরকারি দলিল কোনগুলো। বেসরকারি দলিল হচ্ছে সাক্ষ্য আইনের 75 ধারায় বলা হয়েছে সরকারি দলিল বাদে বাকি দলিল বেসরকারি দলিল, যেমন বিক্রয় চুক্তিপত্র, ইজারা দলিল, বন্ধকি দলিল ইত্যাদি। রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল পাবলিক ডকুমেন্টস কিনা? তাহলে দেখেন সাক্ষ্য আইনে 76 ধারায় সরকারি দলিলের সই মুহরি নকল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যদি কোনো সরকারি দলিল জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে তাহলে এর নকল যে ব্যক্তি পাওয়ার জন্য আবেদন করবে তাকে সরবরাহ করবে, যদি সাক্ষ্য আইনে 76 ধারায় শর্ত সাপেক্ষে রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক কবলা দলিলের জাবেদা নকল সরবরাহ করা হয়, তাহলে তা সরকারি দলিল বলে গণ্য হবে। কারণ দলিলটি সরকারি কর্মকর্তা কর্তৃক বা সরকারি দায়িত্ব পালনের তৈরি বা সংরক্ষণ করেছে, নকল সরবরাহ করেছে। তবে সেক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো কি? জাবেদা নকলটি সঠিক হতে হবে। রেজিস্ট্রার ঘোষণা করবে যে জাবেদা নকলটি মূল দলিলের নকল। নকল সরবরাহের তারিখ থাকতে হবে, কর্মকর্তার নাম বা এবং কর্মকর্তার পদবি উল্লেখ থাকতে হবে, অফিসারের সিল থাকতে হবে। এরপরে আমরা দেখি আইনত সত্যায়ন প্রয়োজন।
এমন দলিল সম্পাদন প্রমাণ করার পদ্ধতি কি? উক্তরূপ দলিলের কোন সত্যায়নকারী পাওয়া না গেলে উহা কিভাবে প্রমাণ করা যায়? খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রত্যায়িত দলিল নকল। আইনে যে সকল দলিল বা সত্যায়ন করা প্রয়োজন, সকল দলিল প্রমাণের পদ্ধতি সাক্ষ্য আইনে 68 থেকে 71 ধারায় আলোচনা করা হয়েছে। একজন সত্যায়নকারী সাক্ষীকে তলব করা। আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিলের সম্পাদন একজন সত্যায়নকারী সাক্ষীকে তলব করে প্রমাণ করা যায়, যে ক্ষেত্রে প্রত্যায়নকারী জীবিত থাকলে, আদালতের ইখতিয়ারের আওতাধীন হলে এবং সাক্ষ্য দিতে সমর্থ হলে। প্রত্যায়নকারী সাক্ষী আহ্বান না করেও আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন প্রমাণ করা যেতে পারে যদি দলিলটি 1908 সালে রেজিস্ট্রেশন আইনের অধীন রেজিস্ট্রি করা হয়। যে ব্যক্তি কর্তৃক সেটা সম্পাদিত বলে কথিত, সেই লোক উহা কর্তৃক উহার সম্পাদন অস্বীকার করা হয়নি, তাহলে এটা প্রত্যায়নকারী সাক্ষী আহ্বান না করলেও চলবে। এরপর দেখেন ধারা 69 বলতেছে, যে ক্ষেত্রে প্রত্যায়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, যে ক্ষেত্রে প্রত্যায়নকারী সাক্ষী মারা গেছে বা আদালতের ইখতিয়ারের বাইরে অবস্থান করছে বা যুক্তিসঙ্গত খুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায় না বা দলিলটি যুক্তরাজ্য সম্পাদন হয়েছে বলে মনে হয়, সেক্ষেত্রে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য দুটি বিষয় প্রমাণ করতে হবে: একজন প্রত্যায়নকারী সাক্ষীর সাক্ষ্য দ্বারা বা দলিল সম্পাদনকারী স্বাক্ষর দ্বারা। একজন প্রত্যায়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা, আর হলো দলিল সম্পাদনকারী স্বাক্ষর দ্বারা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো আমাদের 10। যেমন দেখেন, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে কি? গুরুত্বপূর্ণ আছে। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে কি? হ্যাঁ, দি এভিডেন্স অ্যাক্ট 1872 সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। এটা হলো দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হইতে পারে। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের 91 ও 92 ধারায় আলোচনা করা হয়েছে। 91 ধারায় চুক্তি, সম্পত্তির মঞ্জুরি বা অন্য কোনো বিলি ব্যবস্থা শর্তাবলী প্রমাণে মৌখিক সাক্ষ্যর ব্যবহার বাড়িত করা হয়েছে। অর্থাৎ যেখানে চুক্তি বা সম্পত্তির মঞ্জুরি, এইসব বিষয়গুলো দিয়ে আপনি কি করতে পারবেন না, ওই যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে বর্জন করা যাবে। অন্যদিকে 91 ধারায় অনুরূপ 92 ধারায় দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জিত করা হয়েছে। 91 ধারায় উল্লেখিত বিষয়সমূহ ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে, যেগুলো মিথ্যা প্রমাণ করতে মৌখিক সম্মতি বা বিবৃতির ব্যবহার 92 ধারায় বাড়িত করা হয়েছে। যেমন চুক্তি, সম্পত্তির মঞ্জুরি, অন্যবিধ বিলি ব্যবস্থা শর্তাবলী প্রমাণে মৌখিক সাক্ষ্য বর্জন। 91 ধারায় সাক্ষ্য আইনে 91 ধারার মাধ্যমে দলিলের বিবরণ প্রমাণ করতে মৌখিক সাক্ষ্যের ব্যবহার বাড়িত করা হয়েছে। 91 ধারা উল্লেখিত শর্তাবলী পূরণ করে দলিলের বিষয় প্রমাণে স্বয়ং দলিলটি বা যে ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণীয়, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় প্রমাণ করতে হবে। এটা ব্যতীত অন্য কোনো সাক্ষ্য, এমনকি মৌখিক সাক্ষ্য ব্যবহার করা যাবে না। তবে শর্ত হলো 91 ধারা অনুসারে দলিলের বিবরণ প্রমাণে মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে, মৌখিক সাক্ষ্য ব্যবহার করা যাবে না যদি চুক্তি বা মঞ্জুরি অন্যবিধ বিলি ব্যবস্থার শর্তাবলী দলিল আকারে লিপিবদ্ধ করা হয়। যদি দলিল আকারে লিপিবদ্ধ করা হয় বা যদি কোনো বিষয় লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়, এটা আইনত বাধ্যতামূলক নয়। তাইলে এই বিষয়গুলো যদি আপনার কি করা যাবে না, এখানে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, এখানে কি করা যাবে না, আপনার হলো আপনাকে দালিলিক সাক্ষ্য দ্বারা এই মৌখিক সাক্ষ্যটা বর্জন করতে পারবেন। এখানে মৌখিক সাক্ষ্য দেওয়ার দিয়ে কোনো কিছু পরিবর্তন, সংশোধন, এই বিষয়গুলো করার কোনো সুযোগ নাই। দলিলটি কি হইতে হবে? অবশ্যই লিখিত আকারে হতে হবে। 91 ধারা অনুসারে দলিলের বিবরণ প্রমাণে মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে যদি চুক্তি, সম্পত্তি মঞ্জুরি বা অন্য বিলি ব্যবস্থার শর্তাবলী দলিল আকারে লিখিত হয়। এমন বিষয় থাকতে হবে যেগুলো পক্ষগণ লিখিত আকারে লিপিবদ্ধ করতে বাধ্য না, কিন্তু তারা দলিল আকারে লিপিবদ্ধ করেছে। সেক্ষেত্রে এমন দলিলের বিবরণ প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য ব্যবহার করা যাবে না, এবং বরং লিখিত দলিলটি বা উহার মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করে দলিলের বিবরণ প্রমাণ করতে হবে, কারণ এমন লিখিত দলিলটি ব্যতিক্রম সাক্ষ্য। চুক্তি বা মঞ্জুরি বা সম্পত্তির অন্যবিধ বিলি ব্যবস্থার লিখিত শর্তাবলী বা দলিল ধারা বা যে ক্ষেত্রে আইন অনুমোদন করে, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যতীত অন্য কোনো দলিল ধারা প্রমাণ করা যায় না। যেমন উইল, আমুক্তার নামা, সাক্ষীর সাক্ষ্য, বাটোয়ারা দলিল ইত্যাদি লিখিত আকারে লিপিবদ্ধ করা হলে এমন দলিলের বিবরণ প্রমাণে স্বয়ং দলিলটি বা প্রযোজ্য ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে হবে, কিন্তু মৌখিক সাক্ষ্য ব্যবহার করা যাবে না।
এরপরে লিখিত আকারে দলিলে লিপিবদ্ধ করা আইনত বাধ্যতামূলক বিষয়। যে সকল বিষয় দলিল আকারে লিপিবদ্ধ করা আইনত বাধ্যতামূলক, সেই সকল দলিলের বিবরণ প্রমাণে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে। আইনে যদি কোনো বিষয় লিখিত আকারে দলিলে লিপিবদ্ধ করা বাধ্যবাধকতা থাকে, সেক্ষেত্রে দলিল বা প্রযোজ্য ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় প্রমাণ করতে হবে। যেমন সম্পত্তি হস্তান্তর আইনের 1872-এর 54 ক ধারা অনুসারে স্থাবর সম্পত্তির বায়না চুক্তি বা স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি বা তামাদি আইনের 19 ধারা অনুসারে দায় স্বীকারে লিখিত হতে হবে। অন্যদিকে স্থাবর সম্পত্তির ইজারা ক্ষেত্রে মেয়াদ 1 বছর বা 1 বছরের অধিক ইজারা দলিল আকারে লিখিত হতে হবে ও নিবন্ধিত হতে হবে। সুতরাং এমন চুক্তি বা বিষয় শুধুমাত্র লিখিত আকারে লিপিবদ্ধ হতে হবে এবং উক্ত লিখিত দলিল উপস্থাপন করে এমন চুক্তির বিষয়বলী বা বিষয়ের বিবরণ প্রমাণ করা যেতে পারে। মৌখিক সাক্ষ্য দ্বারা এমন চুক্তি বা বিষয় প্রমাণ করার কোনো সুযোগ নেই। যে বিষয় আইনত লিখিত আকারে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক, দলিল আকারে লিপিবদ্ধ করা হয়নি, এমন বিষয় সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে না যতক্ষণ না পর্যন্ত উক্ত বিষয় লিখিত আকারে লিপিবদ্ধ করা না হয়। এরপরে বলতেছে মৌখিক সম্মতির সাক্ষ্য বর্জন ধারা 92। 91 ধারার অনুরূপ 92 ধারাও দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে। 91 ধারা উল্লেখিত বিষয়সমূহ যে ক্ষেত্রে প্রমাণিত হয়েছে মিথ্যা প্রমাণ করতে মৌখিক সম্মতি বা বিবৃতির ব্যবহার 92 ধারায় বারিত করা হয়েছে। 92 ধারা বলতেছে মৌখিক সম্মতি বা বিবৃতি বর্জিত হবে যদি চুক্তি, সম্পত্তি মঞ্জুরি বা সম্পদ হস্তান্তরের অন্য বিধি বিলি ব্যবস্থা শর্তাবলী দলিল আকারে লিপিবদ্ধ করা হয়। যদি কোনো বিষয় লিখিত আকারে দলিলে লিপিবদ্ধ করা আইনত বাধ্যতামূলক হয়, উক্ত দলিল বা বিষয় 91 অনুসারে স্বয়ং দলিল দ্বারা বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়, তখন এই সকল প্রমাণিত দলিলের বা বিষয়ের কোনো শর্তের পরিবর্তন, সংযোজন বা বর্জনের উদ্দেশ্যে কোনো মৌখিক সম্মতি বা বিবৃতি 92 ধারায় গ্রহণীয় হবে না। তাইলে মোটামুটি আমরা বিষয়টা বুঝতে পেরেছি কখন দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। এরপরে দেখেন আমরা পরের প্রশ্নটা দেখি, কোন ক্ষেত্রে একটা দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। কখন গ্রহণযোগ্য সেটা আমরা দেখি। বার কাউন্সিল পরীক্ষা 2021 আসছে, গুরুত্বপূর্ণ। তাহলে দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা, যে ক্ষেত্রে যে বিষয়টি প্রমাণ করা হবে সেটা দলিল আকারে লিপিবদ্ধকৃত, কিন্তু চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির অন্য কোনো বিলি ব্যবস্থার কোনো সত্য না হলে উক্ত বিষয় প্রমাণ মৌখিক সাক্ষ্য গ্রহণীয় হবে। যেমন কবির কর্তৃক প্রদত্ত টাকার জন্য করিম কবিরকে একটা রসিদ দিল, টাকা পরিশোধ বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়ার প্রস্তাব করা হয়। এখানে মৌখিক সাক্ষ্য গ্রহণীয়, কারণ এটা কোনো চুক্তি, মঞ্জুরি, সম্পত্তি হস্তান্তরের কোনো সত্যের সাথে সম্পর্কিত না, তাহলে এটা দেওয়া যাবে। এরপরে আইন অনুসারে যে সকল বিষয় দলিল আকারে লিপিবদ্ধ করা প্রয়োজনীয় না কিন্তু দলিল আকারে লিপিবদ্ধ করা হয়েছে, সে সকল বিষয় মৌখিক সাক্ষ্য গ্রহণীয় হবে। যেমন মৃত্যুকালীন ঘোষণা, তারপরে লিখিত আকারে আইনত বাধ্যতামূলক না, যদি এমন ঘোষণা লিখিত আকারে লিপিবদ্ধ করা হয় সেই ক্ষেত্রেও মৌখিক সাক্ষ্য দ্বারা মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করা যেতে পারে। এরপরে দেখেন 91 ও 92 ধারায় সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন সম্পর্কিত বিধান কতিপয় ব্যতিক্রম আছে। যেমন কোনো বিষয় প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য গ্রহণীয় হতে পারে এমন বিষয় যা কোনো দলিলকে অবৈধ করে দিবে, এমন বিষয় যা কোনো ব্যক্তিকে কোনো ডিক্রি বা আদেশের অধিকারী করবে, যেমন প্রতারণা, ভীতি প্রদর্শন, বেআইনি কার্য দ্বারা উক্ত ডিক্রি বা আদেশটি প্রাপ্ত হয়েছিল মর্মে প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য গ্রহণীয় হতে পারে। যে ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা হয় যে সম্মতি অবৈধ, জননীতির পরিপন্থী, সেক্ষেত্রে উক্ত মৌখিক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। এরপরে কোনো বিষয় সম্পর্কে যদি পৃথক মৌখিক চুক্তি থাকে এবং দলিলের যদি কোনো মৌখিক চুক্তির কোনো উল্লেখ না থাকে, তা যদি দলিলের সত্যের সাথে অসামঞ্জস্য না হয়, তবে এমন মৌখিক চুক্তির অস্তিত্ব মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। যেমন কোনো লোন সম্পর্কিত কোনো লিখিত দলিলে লোনের সুদ হার সম্পর্কিত কোনো বিধান না থাকলে উক্ত ক্ষেত্রে সুদ হার বিষয়ে মৌখিক সম্মতি গ্রহণীয় হবে। কোনো চুক্তি, মঞ্জুরি বা সম্পত্তির বিলি ব্যবস্থার ব্যাপারে কোনো দায় আরোপের পূর্বশর্ত সংবলিত কোনো স্বতন্ত্র মৌখিক শর্ত থাকলে সেটার অস্তিত্ব প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য ব্যবহার করা যেতে পারে। লিখিত চুক্তি করার সময় যদি মৌখিকভাবে পক্ষগণ সম্মত হয় যে লিখিত চুক্তি কার্যকর হবে না, যদি কতিপয় পূর্ববর্তী শর্ত প্রতিপালন না করা হয়, উল্লেখিত পূর্ববর্তী শর্ত যে প্রতিপালন করা হয়নি এবং উক্ত কারণে যে লিখিত চুক্তিও কার্যকর বা বাধ্যকর হয়নি, সেটা প্রমাণ করতে মৌখিক
সাক্ষ্য গ্রহণীয় হবে। লিখিত আকারে একটি বিনিময় বিল দেওয়া হলো এবং মৌখিক সম্মতি হলো 5 বছরের আগে এটা দাবি করা যাবে না, উক্ত বিষয়ে মৌখিক সাক্ষ্য গ্রহণীয় হবে। এরপরে হলো বিরোধীয় চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির বিলি ব্যবস্থা বাতিল বা সংশোধন করার উদ্দেশ্যে পরবর্তীকালে মৌখিক কোনো সুস্পষ্ট চুক্তি থাকলে তা প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য গ্রহণীয় হবে। চুক্তিতে প্রকাশ্যভাবে বর্ণিত থাকে না এরূপ ঘটনা যখন কোনো প্রচলিত প্রথা বা রীতি অনুযায়ী চুক্তির অংশ হিসেবে সংযোজিত বিবেচনা করা হয়, তখন সেই প্রথা বা রীতি প্রমাণ করা যেতে পারে। এরপরে কোনো দলিলের ভাষা বিদ্যমান ঘটনাবলীর সাথে কিভাবে সম্পর্কিত তা প্রতীয়মান করে এরূপ যে কোনো ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। এরপর দেখেন, একটি চা বাগান বিক্রয়ের দলিলের বাগানের নকশা সন্নিবেশিত হলো। নকশায় ভুলবশত বাগানের চারদিকে রাস্তা অন্তর্ভুক্ত করা হয়নি। দলিলে উল্লেখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসাবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে কি? সংশ্লিষ্ট আইনের আলোকে উত্তর দিন। বার কাউন্সিল পরীক্ষা 2022। দলিলে উল্লেখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসাবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। দলিলে উল্লেখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসাবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না, কারণ এমন লিখিত চুক্তি বা দলিল বর্তমানে বলবৎ নিবন্ধন আইন অনুসারে নিবন্ধিত হওয়া আবশ্যিক। উক্ত নিবন্ধিত দলিলে উল্লেখিত কোনো বিষয় প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য দিতে অনুমতি দেওয়া যাবে না। এরপরে আমরা চলে যাই 13 নং প্রশ্নে। দেখি, সাক্ষ্য আইন অনুসারে ফ্যাক্ট ইন ইস্যু বা রিলিভেন্ট ফ্যাক্ট ব্যাখ্যা করুন। তাহলে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। যেমন ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়ের অর্থ হলো ধারা 3 বলছে, এটা কাকে বলে ওখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়ে সংজ্ঞা দেওয়া হয়েছে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোনো বিষয় বিচার্য বিষয় বলে গণ্য হতে পারে যদি নিম্নলিখিত শর্ত পূরণ করা হয়। এটা অবশ্যই কোনো বিষয় হতে হবে, এটা এমন কোনো বিষয় হতে হবে উক্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় হবে যেটা হতে কোনো মোকদ্দমা বা কার্য দ্বারা দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার, দায় বা অক্ষমতা, অস্তিত্বহীনতা, প্রকৃতি, পরিমাণ আবশ্যিকভাবে প্রতীয়মান হয়। বিচার্য বিষয় হলো কোনো মোকদ্দমা বা কার্য দ্বারা সিদ্ধান্ত গ্রহণের বিষয়সমূহ এবং যেগুলোর মধ্য হতে আদালতের নিকট উপস্থাপিত এবং স্বাক্ষর ভিত্তিতে সংশ্লিষ্ট আইনত অধিকার, দায় বা অক্ষমতা নির্ধারণ করা। নির্ধারণ করা হয় বিচার্য বিষয় অনুসন্ধানের সাথে জড়িত বিষয় যা হতে কতিপয় আইনগত অধিকার, দায় বা অক্ষমতা আবশ্যিকভাবে সৃষ্টি হয় এবং যেটার ভিত্তিতে মোকদ্দমার সিদ্ধান্তে উপনীত হতে হবে। প্রত্যেকটি মামলা বা মোকদ্দমার কতিপয় সুনির্দিষ্ট বিষয় থাকে যে বিষয়ে সিদ্ধান্তের উপর উক্ত মামলা বা মোকদ্দমার রায় নির্ভর করে। এমন বিষয়সমূহ বিচার্য বিষয় নামে পরিচিত। তাহলে মোকদ্দমার যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এক পক্ষ কর্তৃক দাবি করে অন্য পক্ষ কর্তৃক অস্বীকার করা হয় এমন বিচার্য বিষয় নামে অভিহিত। যেমনই মোকদ্দমার 14 আদেশের অধীন ইস্যু গঠনের মাধ্যমে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়। অন্যদিকে ফৌজদারি মামলায় জাজ বিচার্য বিষয় হিসাবে বিবেচিত হয়, ফৌজদারি কার্যবিধির 19 অধ্যায়ের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে রিলিভেন্ট ফ্যাক্ট, প্রাসঙ্গিক বিষয়। 3 ধারায় অনুসারে সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত বিধানসমূহের বর্ণিত বিভিন্ন উপায়ের মধ্যে যে কোনো উপায়ে একটি বিষয় অন্য একটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলে তখন একটি বিষয়কে অন্য বিষয়ের প্রাসঙ্গিক বলা হয়। এরপরে দেখেন, যে সকল বিষয়সমূহ সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারায় উল্লেখিত বিধান বা শর্ত পূরণ করে এমন বিষয়সমূহ প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়। যেমন হত্যা মামলার মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক, মৃত্যুর কারণ বিষয়ে ডাক্তারদের ময়নাতদন্তের প্রতিবেদন সাক্ষ্য আইনের 45 ধারার বিশেষজ্ঞের মতামত হিসাবে প্রাসঙ্গিক হবে। ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অন্য পক্ষ অস্বীকার করে তখনই বিচার্য বিষয় উদ্ভব হয়। বিচার্য বিষয় মোকদ্দমার পক্ষগণের অধিকার, দায় বা অক্ষমতা প্রতিষ্ঠার জন্য যে সকল বিষয় নিষ্পত্তি বা অপরিহার্য সে সকল বিষয় বিচার্য বিষয়ের অন্তর্ভুক্ত। অন্যদিকে যে সকল অধিকার, দায় বা অক্ষমতা প্রতিষ্ঠার জন্য বিচার্য বিষয় নির্ধারণ করা হয় সে সকল অধিকার, দায় বা অক্ষমতার সম্ভাব্য অস্তিত্বহীনতা প্রমাণের সংশ্লিষ্ট বিষয়সমূহ প্রাসঙ্গিক বিষয় বলা হয়। সুতরাং বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় এক না। এরপর আমরা পরের প্রশ্নটা দেখি। একটা হচ্ছে, আমরা উপরের প্রশ্ন দেখলাম কোনটা,
বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, সেগুলোই আমরা দেখেছি কোনটা বিচার্য বিষয় আর কোনটা প্রাসঙ্গিক বিষয়। ঠিক আছে, এখন বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিকতা বলতে আপনি কি বুঝেন? এটা আমরা অলরেডি বুঝে গেছি, যেগুলো আসলে একটা বিচারের ক্ষেত্রে যে প্রাসঙ্গিক বিষয়গুলো দরকার সেগুলো হচ্ছে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, যেগুলো 6 থেকে 55 ধারাতে বিস্তারিত আলোচনা করা আছে, কোনগুলো প্রাসঙ্গিক হবে কোনগুলো প্রাসঙ্গিক হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একদম 55 পর্যন্ত বিষয়গুলো আছে। এরপরে আমরা 15 নং প্রশ্নটা একটু দেখি। আদালত কোনো বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে, আদালতে কোন বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে উদাহরণ সহ আলোচনা করুন। এখন আদালতে যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে সেটা সাক্ষ্য আইনের 5 ধারা অনুসারে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, সেখানে বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেক বিচার্য বিষয়ের সাথে অস্তিত্বহীনতা সম্পর্কে সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক বিষয় হিসেবে গণ্য করা হবে এবং প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্বহীনতা সম্পর্কে। তারপরে বিচার্য বিষয়ে সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে বিচার্য বিষয়ে সাক্ষ্য আওতাভুক্ত যে কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, যেমন কোনো মোকদ্দমা বা কার্যধারা দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার, দায় বা অক্ষমতার অস্তিত্বহীনতা, প্রকৃতি, পরিমাণ যে বিষয়সমূহ হতে প্রতীয়মান হয় সে বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এরপর দেখেন, যে বিষয় দেওয়ানি মোকদ্দমায় ক্লিডিংস এক পক্ষ দাবি করে অন্য পক্ষ অস্বীকার করে এবং যেটা প্রমাণ করতে পারলে মোকদ্দমার পক্ষদ্বয় অধিকার এবং দায় নির্ধারণ করে রায় দেওয়া হয়, সে সকল বিষয়ে অস্তিত্ব বা অস্তিত্বহীনতা প্রমাণ করতে সাক্ষ্য দেওয়া যেতে পারে। যেমন মোকদ্দমাটি তামাদিতে বারিত প্রমাণ করতে উহা সম্পর্কিত বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। অন্যদিকে ফৌজদারি মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা এক পক্ষ কর্তৃক অভিযোগ করে এবং অন্য পক্ষ সেই অভিযোগ অস্বীকার করে, দোষী নয় বলে দাবি করে এবং সেটা প্রমাণ করতে যেটা প্রমাণ করতে পারলে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে রায় দিতে পারে। যেমন হত্যা মামলায় হত্যার অভিযোগ প্রমাণ করতে অভিপ্রায়ের সাথে সম্পর্কিত বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এরপরে আমরা দেখি প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য আইনে 5 ধারা অনুসারে বিচার্য বিষয় সংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। যেটা আমরা প্রাসঙ্গিক বিষয়ে পক্ষগণ সাক্ষ্য দিতে চায়, উক্ত বিষয়টি অবশ্যই সাক্ষ্য আইন দ্বারা প্রাসঙ্গিক হিসেবে ঘোষিত হবে, যেটা হলো 6 থেকে 55 ধারায় নিয়ন্ত্রিত হয় সেই বিষয়গুলো। এরপরে আমরা দেখি 6 থেকে 55 ধারায় প্রাসঙ্গিক হিসাবে ঘোষিত বা উক্ত ধারাসমূহে উল্লেখিত সত্যসমূহ পূরণ করবে। সেটা অবশ্যই প্রমাণ করতে হবে যে অন্যথায় এমন বিষয় যুক্তিগতভাবে প্রাসঙ্গিক হতে পারে কিন্তু আইনগতভাবে প্রাসঙ্গিক হবে না। ঘটনা সংঘটনের সময় অভিযুক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিল না মর্মে যে সকল বিষয় 11 ধারায় প্রাসঙ্গিক সে সকল বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। আবার দেওয়ানি কার্যধারায় চরিত্র প্রাসঙ্গিক না, এই কারণে চরিত্র সংশ্লিষ্ট বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি। সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। এটা বার কাউন্সিল পরীক্ষা 2020 আসছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ। সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক হবে কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। সাক্ষ্য আইনের 5 ধারা অনুসারে বিচার্য বিষয় সংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে। যে প্রাসঙ্গিক বিষয় পক্ষগণ সাক্ষ্য দিতে চায় উক্ত বিষয়টি অবশ্যই সাক্ষ্য আইন দ্বারা প্রাসঙ্গিক হিসাবে ঘোষিত হতে হবে। কোন বিষয়ে প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের 2য় অধ্যায়ের 6 থেকে 55 দ্বারা নিয়ন্ত্রিত হয়। পক্ষগণ প্রাসঙ্গিক বিষয় হিসেবে যে সকল বিষয় আদালতে উপস্থাপন করতে চায় সেগুলো যে সাক্ষ্য আইনের 2য় অধ্যায়ে 6 থেকে 55 ধারায় প্রাসঙ্গিক হিসেবে ঘোষিত বা উক্ত ধারাসমূহে উল্লেখিত সত্য পূরণ করে সেটা অবশ্যই প্রমাণ করতে হবে। অন্যথায় এমন বিষয় যুক্তিগতভাবে প্রাসঙ্গিক হতে পারে কিন্তু আইনগতভাবে প্রাসঙ্গিক হবে না। সাক্ষ্য আইনে 2য় অধ্যায়ে ব্যবহৃত প্রাসঙ্গিকতা বলতে আইনগত প্রাসঙ্গিকতাকে বোঝানো হয়েছে। একমাত্র আইনগতভাবে প্রাসঙ্গিক বিষয়ে গ্রহণীয় হবে। যুক্তি অনুসারে কোনো বিষয় প্রাসঙ্গিক হতে পারে কিন্তু আইনানুগভাবে সেটা নাও হতে পারে। তাইলে আইনগত প্রাসঙ্গিক বিষয় যুক্তিযুক্তভাবেও প্রাসঙ্গিক কিন্তু যুক্তিযুক্তভাবে প্রাসঙ্গিক বিষয় আইনত প্রাসঙ্গিক না হতে পারে। আদালতের নিকট দাখিলকৃত যুক্তিযুক্তভাবে প্রাসঙ্গিক বিষয় গ্রহণীয় না যতক্ষণ না পর্যন্ত এমন বিষয় সাক্ষ্য প্রমাণ বা সাক্ষ্য আইনের 5 থেকে 55 দ্বারায় উল্লেখিত নীতি অনুসারে আইনগতভাবে প্রাসঙ্গিক হয়। ঘটনা সংঘটনের সময় অভিযুক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিল না মর্মে যে সকল বিষয় 11 ধারায় প্রাসঙ্গিক সে সকল বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে। আবার 52 ধারা অনুসারে দেওয়ানি কার্যধারার পক্ষগণের চরিত্র প্রাসঙ্গিক না এবং
এই কারণে চরিত্র সংশ্লিষ্ট বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। যেমন দেনমোহরের মামলায় চরিত্র যুক্তিযুক্তভাবে প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু 52 ধারা অনুসারে আইনগত প্রাসঙ্গিক না। তাহলে অন্যদিকে প্রাসঙ্গিকতা বা গ্রহণীয়তা একই বিষয় না। এই কারণে সকল গ্রহণীয় সাক্ষ্য প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়। কোনো বিষয় প্রাসঙ্গিক হতে পারে এবং উক্ত বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, কিন্তু প্রদত্ত সাক্ষ্য গ্রহণযোগ্যতা যুক্তিতে আদালত প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ প্রাসঙ্গিক হওয়ার পর আদালত কোনো বিষয় প্রত্যাখ্যান করতে পারে। যেমন আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ বিবাহ বলবৎ থাকায় অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক বিষয়, কিন্তু সাক্ষ্য আইনের 122 ও 129 ধারায় সাক্ষ্য হিসাবে গ্রহণীয় না, এবং এই কারণে এগুলো আইনত প্রাসঙ্গিক না। এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না এবং এমন সাক্ষ্য আইনত গ্রহণীয় নয়। সাক্ষ্য আইনে 136 ধারায় বিষয়ে প্রাসঙ্গিকতা অর্থাৎ গ্রহণযোগ্যতার মধ্যে পার্থক্য করা হয়েছে। 136 ধারা অনুসারে আদালত কোনো সাক্ষ্যর গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে, এবং সুতরাং 136 ধারা অনুসারে কোনো বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হতে হলে এমন বিষয় হতে হবে যেটা প্রমাণিত হলে প্রাসঙ্গিক হবে। শুধুমাত্র প্রাসঙ্গিক এই কারণে সেটা গ্রহণীয় হবে না। হারিয়ে গেছে এমন দলিলের ফটোকপি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিলের প্রমাণ করার ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যটি প্রাসঙ্গিক হলেও আদালত এমন সাক্ষ্য প্রমাণ করবে না যদি মূল দলিলটি যে হারিয়ে গেছে সেটা প্রমাণ না করতে পারে। অন্যদিকে মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হলেও উক্ত ব্যক্তি যে মারা গেছে সেটা প্রমাণ করতে ব্যর্থ হলে এমন ঘোষণা আদালত গ্রহণ করবে না। সুতরাং সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। এরপর দেখেন, অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী পরবর্তী আচরণ কিভাবে একটা মামলায় প্রাসঙ্গিক বিষয় হয়, সংশ্লিষ্ট আইনের বিধান ও উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করুন। এই যে অভিপ্রায়, প্রস্তুতি, পরবর্তী আচরণ, সাক্ষ্য আইনে 8 ধারায় আমরা এমপিসি দিয়ে বলছিলাম, মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট, পূর্ববর্তী এবং পরবর্তী। প্রস্তুতি এবং পরবর্তী আচরণ মামলার প্রাসঙ্গিক করা হয়েছে। 8 ধারার বিধান করা হয়েছে কোনো বিষয় প্রাসঙ্গিক হবে না কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে বা সৃষ্টি করে, কোনো প্রস্তুতি প্রকাশ করে, মোকদ্দমার কোনো পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী কোনো আচরণ প্রকাশ করে যা মোকদ্দমার বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয়। অভিপ্রায় হলো এমন যেটা কোনো মানুষকে কোনো কার্য করতে ধাবিত করে বা পরিচিত করে। প্রত্যেক স্বেচ্ছামূলক কার্যের জন্য অবশ্যই অভিপ্রায় থাকতে হবে। অভিপ্রায় ব্যতীত কোনো কার্য হতে পারে না, যদিও এটা সহজে আবিষ্কার করা যায় না। এটা এমন কিছু যেটা মানুষের মনে থাকে এবং কার্য সংগঠনকারী এটা সর্বাধিক ভালো জানে, কিন্তু প্রেক্ষাপট সমূহ হতে এটা জানা এবং আবিষ্কার করা যায় যে ঘটনা দ্বারা কোনো কার্য সংগঠনের অভিপ্রায় সৃষ্টি হয় বা যে ঘটনা কোনো কার্য বা সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে সে সকল ঘটনা 8 ধারায় প্রাসঙ্গিক হবে। যেমন হত্যার পূর্বে মামলা পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, এমন পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে প্রাসঙ্গিক হবে। প্রস্তুতি কি জিনিস দেখেন, প্রস্তুতি হলো কোনো কার্য বা অপরাধ করার প্রয়োজনীয় উপায়সমূহ আয়োজন করা। কোনো বিষয় কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের কোনো প্রস্তুতি প্রকাশ করে, সেই বিষয় 8 ধারায় প্রাসঙ্গিক হবে। কোন কার্য সংগঠনের দ্বিতীয় ধাপ হলো প্রস্তুতি গ্রহণ করা। যখন কোনো ব্যক্তি কোনো কার্য সংগঠনের অভিপ্রায় করে তখন সেই উক্ত কার্য করার প্রস্তুতিও গ্রহণ করে। যেমন খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, বিষ প্রয়োগ করার জন্য করে হত্যার জন্য বিষ ক্রয় করা ইত্যাদি প্রস্তুতি হিসাবে গণ্য হবে। এরপরে দেখেন, ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রস্তুতি হিসাবে প্রাসঙ্গিক হবে। আচরণটা একটু দেখি। সাক্ষ্য আইনের 8 ধারায় কতিপয় প্রেক্ষাপটে নিম্নলিখিত ব্যক্তির আচরণ প্রাসঙ্গিক করা হয়েছে। যেমন কোনো মামলা বা কার্যধারায় কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধির আচরণ, এমন কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অপরাধ উক্ত কার্যধারার অংশ, উক্ত ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির আচরণ, এমনকি ফৌজদারি মামলায় অপরাধের ভিকটিমের আচরণও প্রাসঙ্গিক হবে। এরপর দেখেন, সাক্ষ্য আইনে 8 ধারা অনুসারে কোনো বিষয় যা মোকদ্দমার কোনো পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী কোনো আচরণ প্রকাশ করে যা মোকদ্দমার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয়, অনুরূপ আচরণ 8 ধারায় প্রাসঙ্গিক। যেমন জীবনধারার পরিবর্তন, যেমন অপরাধ সংগঠনের পূর্বে অভিযুক্ত গরিব ছিল কিন্তু অপরাধ সংগঠনের পর সে ধর্নাঢ্য জীবনযাপন করে। অপহরণ, দস্যুতা বা খুনের মামলায়
অভিযুক্ত তার পরিচয় গোপন করছিল এবং দেশ ত্যাগ করার চেষ্টা করছিল, এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে যে সে অন্যত্র ছিল, বা সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রবৃত্ত করে ইত্যাদি অভিযুক্ত ব্যক্তির অপরাধ সংগঠন পরবর্তী আচরণ হিসাবে সাক্ষ্য। এই জায়গাটা আপনারা একটু আন্ডারলাইন করতে পারেন যে আগে গরিব ছিল, পরে ধর্নাঢ্য জীবন, পরে উনি দস্যুতা খুনের মামলায়, পরে দেশ ত্যাগ করার চেষ্টা করা, পরবর্তীতে এই বিষয়গুলো কি হবে, এই যে এটা আচরণের মধ্যে গিয়ে পড়বে। কিন্তু আত্মগোপনে থাকা সর্বদাই গ্রহণীয় হবে এমনটি যদি আত্মগোপন থাকার ভিন্ন কারণ প্রমাণ করা যায়। ক্ষয়ের হত্যার পর ক আত্মগোপনে থাকে, 7 দিন পর তাকে গ্রেপ্তার করা হয়, ক সাক্ষ্য প্রমাণ ধারা এটা প্রমাণ করতে সক্ষম হয় যে সে অন্য একটি অপরাধ সংগঠনের জন্য আত্মগোপনে ছিল, সুতরাং আলোচ্য মামলায় তার আত্মগোপনে থাকা প্রাসঙ্গিক না। এরপরে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় এবার প্রশ্ন আসার জন্য, সেটা হলো অ্যাডমিশন এবং কনফেশন, স্বীকৃতি এবং দোষস্বীকারোক্তি। এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বীকৃতি সংজ্ঞা দিন, অলরেডি আমরা ইতিমধ্যে জেনে গেছি। তারপরে হলো স্বীকারোক্তি কি, দুটাই আছে, তাহলে আমরা একটু স্বীকৃতিটা দেখি। সাক্ষ্য আইনের সূত্র সাক্ষ্য আইনের 17 ধারা স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 17 ধারা অনুসারে স্বীকৃতি অর্থ হলো কোনো মৌখিক অথবা দার্লিক বিবৃতি যা কোনো বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো অনুমানের সূচনা করে এবং যা অত্র আইনে উল্লেখিত ব্যক্তিদের কেউ উল্লেখিত পরিস্থিতিতে প্রদান করে। এটা আমরা এর আগেও দেখেছি। স্টেফেন স্বীকৃতির নিম্নলিখিত সংজ্ঞা দিয়েছেন: মোকদ্দমার কোনো পক্ষ বা কোনো পক্ষের দ্বারা প্রদত্ত কোনো মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অনুমান প্রকাশ করে এমন বিষয় প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়। এরপরে দেখেন, স্বীকৃতি মৌখিক অথবা দার্লিক তথা লিখিত হতে হবে। চিহ্ন বা নীরবতার মাধ্যমেও স্বীকৃতি হতে পারে, যেমন বোবা বা বধির ব্যক্তি চিহ্নের মাধ্যমে স্বীকৃতি দিতে পারে এবং তার এমন চিহ্ন কোনো ব্যাখ্যাকারী দ্বারা আদালতে ব্যাখ্যা করা যেতে পারে। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি যে ক্ষেত্রে কোনো উত্তর প্রদান করে না, সেক্ষেত্রে আদালত তার এমন নীরবতা হতে অনুমান করতে পারে এবং স্বীকৃতি ব্যক্ত অব্যক্ত হতে পারে। ব্যক্ত স্বীকৃতি লিখিত বা উচ্চারিত শব্দ দ্বারা হতে পারে, আর অব্যক্ত স্বীকৃতি আচরণ বা প্রেক্ষাপট হতে অনুমান করা হয়। ক ক্ষয়ের নিকট হতে 1 লক্ষ টাকা ধার নিয়েছে মর্মে গয়ের নিকট প্রকাশ করে ক 1 লক্ষ টাকা স্বীকৃতি দিয়েছে মর্মে গণ্য হবে। স্বীকৃতি অবশ্যই কোনো বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অনুমানের সূচনা করবে। 18 থেকে 20 ধারায় উল্লেখিত পক্ষগণ কর্তৃক যে কোনো ব্যক্তি কর্তৃক 18 থেকে 30 দ্বারা উল্লেখিত পরিস্থিতি স্বীকৃতি প্রদত্ত হতে হবে। যেমন প্রশ্নে স্বীকৃতি বা স্বীকারোক্তি ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, যেমন কনফেশন এর বাংলা অনেক প্রশ্নে স্বীকারোক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রে দোষ স্বীকারোক্তি ব্যবহার করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে অ্যাডমিশনের বাংলা স্বীকারোক্তি ব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে স্বীকৃতি ব্যবহার করা হয়েছে। বিভ্রান্তি এড়াতে উত্তর লেখা শুরুর পূর্বে ইংরেজি শব্দটি দেখবেন, সেখানে অ্যাডমিশন নাকি কনফেশন ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা 19 নং প্রশ্নটা একটু আমরা দেখি। কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি যে সকল সত্ত্বে ও পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে। যে সকল সত্য বা পরিস্থিতি স্বীকৃতি হতে পারে, যে সকল সত্য বা পরিস্থিতি কোনো বিবৃতি প্রদত্ত হলে তা স্বীকৃতি হিসেবে গণ্য হবে, সে সকল সত্য ও পরিস্থিতি লক্ষ্য করে 18 থেকে 20 ধারায় উল্লেখ করা হয়েছে। যেমন মোকদ্দমার পক্ষ বা প্রতিনিধি স্বীকৃতি। 18 ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তি নিম্নে লিখিত পরিস্থিতিতে বিবৃতি দিলে সেটা স্বীকৃতি হিসেবে গণ্য হবে। যেমন মোকদ্দমার পক্ষ বা প্রতিনিধি। 1 নম্বরে হলো মোকদ্দমার পক্ষ বা প্রতিনিধি। মোকদ্দমার পক্ষ বা প্রতিনিধি। এরপরে কোন বিবৃতি দিলে তা স্বীকৃতি হিসেবে গণ্য হবে। কোন প্রতিনিধিত্বমূলক দেওয়ানি মোকদ্দমার বাদী বিবাদীর প্রতিনিধি হিসেবে যে বিবৃতি প্রদান করে সেটা স্বীকৃতি হবে। যখন কোনো প্রতিনিধিত্বমূলক চরিত্র ট্রাস্টি, প্রশাসক বা নির্বাহক হিসেবে মোকদ্দমা দায়ের করে বা তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়, সেক্ষেত্রে এমন চরিত্র তার ব্যক্তিগত চরিত্র হতে পৃথক এবং সে ট্রাস্টি, প্রশাসক, নির্বাহক হিসেবে যে বিবৃতি প্রদান করে সেটা স্বীকৃতি হিসাবে গণ্য হবে। কিন্তু এমন চরিত্র অর্জন করার পূর্বে সে যে বিবৃতি প্রদান করেছে সেটা স্বীকৃতি হিসাবে গণ্য হবে না। মোকদ্দমার বিষয়বস্তুতে যার মালিকানাগত আর্থিক কোনো স্বার্থ আছে এমন ব্যক্তি যখন অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট লোক হিসাবে বিবৃতি প্রদান করে, সেই বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবে।
এরপরে দেখেন, মোকদ্দমার পক্ষগণ যে সকল লোকের নিকট হতে মোকদ্দমার বিষয়বস্তুতে স্বার্থ অর্জন করে তাদের বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে এবং স্বীকৃতি প্রদানকারী ব্যক্তিদের স্বার্থ বজায় থাকা অবস্থায় এমন বিবৃতি প্রদান করা হয়। যেমন ক্ষয়ের নিকট একটা বন্ধক সম্পাদন হয়েছিল এবং ক স্বীকার করছিল যে তার মৃত ভাই গয়ের দত্তক পুত্র হলো খ। প্রশ্ন হলো কয়ের স্বীকৃতি কয়ের নাতি তথা ক্ষয়ের ক্ষেত্রে বাধ্যকর কিনা। নথি, যেহেতু বন্ধকি সম্পত্তিতে কয়ের স্বার্থ ছিল সেহেতু তার স্বীকৃতি তার নথি ক্ষয়ের জন্য বাধ্যকর হবে, কারণ আচ্ছা আবার আমরা একটু দেখছি বিষয়টা। ক এবং ক্ষয়ের মধ্যে একটা বন্ধক সম্পাদন হয়েছিল। ক স্বীকার করছিল যে তার মৃত ভাই গয়ের দত্তক পুত্র হলো খ। প্রশ্ন হলো কয়ের স্বীকৃতি ক্ষয়ের নাতি তথা ক্ষয়ের ক্ষেত্রে বাধ্যকর কিনা। যেহেতু বন্ধকি সম্পত্তিতে ক্ষয়ের স্বার্থ ছিল না সেহেতু তার স্বীকৃতি তার নাতি ক্ষয়ের জন্য বাধ্যকর হবে, কারণ নাতি তার দাদার নিকট হতে স্বার্থ অর্জন করেছে। মোকদ্দমার পক্ষে বিরুদ্ধে যে ব্যক্তির অবস্থা অবশ্যই প্রমাণ করতে হবে তা হবে তার স্বীকৃতি। মোকদ্দমার পক্ষ নয় এমন তৃতীয় ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে সেটা 19 ধারায় আলোচনা করা হয়েছে, যেটাকে আমরা স্ট্রেঞ্জার বলছিলাম। যে ক্ষেত্রে মোকদ্দমার কোনো পক্ষের দায় মোকদ্দমার অন্য কোনো তৃতীয় ব্যক্তির উপর নির্ভর করে। যেমন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি মোকদ্দমার যে পক্ষের দায় নিয়ে প্রশ্ন তার বিরুদ্ধে গ্রহণীয় হবে। এরপরে হচ্ছে হলো মোকদ্দমার পক্ষ কর্তৃক তৃতীয় পক্ষের নিকট মতামতের জন্য প্রেরণ করছিল তার বিবৃতি। মোকদ্দমার পক্ষ নয় এমন ব্যক্তি কর্তৃক স্বীকৃতি সাধারণত গ্রহণীয় নয়, কিন্তু এ নিয়ম অন্য একটি ব্যতিক্রম হলো 20 ধারা। 20 ধারা অনুসারে মোকদ্দমার কোনো পক্ষ তথ্য বা মতামতের জন্য যখন কোনো বিষয় তৃতীয় কোনো ব্যক্তির নিকট উল্লেখ করে, সেক্ষেত্রে যে ব্যক্তির নিকট বিষয়টি উল্লেখ করা হয়েছে তার মতামত বা তথ্য দিয়েছিল সেই তথ্য মতামত ধারা মোকদ্দমার পক্ষ বাধিত হবে। এখানে এই যে প্রশ্ন হলো যে ক কর্তৃক ক্ষয়ের নিকট বিক্রিত একটা ঘোড়া সুস্থ কিনা। ক খকে বললো যে গয়ের নিকট যাও, জিজ্ঞাসা করো, সেই ঘোড়া সম্পর্কে সবকিছু জানে। এখানে গয়ের বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে। আমরা 19 পর্যন্ত পড়েছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 20 থেকে বাকি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। আমাদের হয়তো 4টা ক্লাস লাগতে পারে। আমরা 4টা ক্লাসেই এভিডেন্স অ্যাক্টের সকল বার বিজিএস এর সকল প্রশ্ন কমপ্লিট করব ইনশাল্লাহ, দেখব। আর আমরা যারা আমাদের এমস্টেট ল একাডেমিতে পড়ছেন বা পড়ার আগ্রহ ইতিমধ্যে হয়েছে, তারা আমাদের এমস্টেট ল একাডেমিতে ইনবক্স করলেই, হোয়াটসঅ্যাপ ইনবক্স করলেই আপনাকে ভর্তি করিয়ে নেওয়া হবে। আমরা খুব সুলভ মূল্যে, বা আমরা যারা আসলে আর্থিকভাবে একান্তই দুর্বল, যদি পার্সোনালি নক দিলে আমরা তাদেরকে যেন বার কাউন্সিল লিখিত বা ফ্রিলিতে সবসময় সহযোগিতা করার প্রত্যয় নিয়ে এমস্টেট ল একাডেমির প্রধান উদ্দেশ্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আইনের সাথে থাকুন, নিয়মিত আইন পড়ুন, আইন জানুন, তাহলে ইনশাল্লাহ পাশ করাটা অর্থাৎ সনদ পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।